1 বিঘা জমিতে বছরে 9 লক্ষ টাকা আয় করতে হলে চাষ করতে হবে গোলমরিচ গাছ। কি আমার কথা শুনে চমকে গেলেন? তাহলে সর্বনিম্ন ইনকামটা ধরি, 1 বিঘা জমিতে গোলমরিচ চাষ করলে সর্বনিম্ন 4 লক্ষ টাকা রোজগার তো থাকবে। এই গোলমরিচ গাছ একবার বসাবেন 25 বছর বাঁচবে এবং একটি গাছের প্রোডাকশন ক্যাপাসিটি 20 থেকে 25 কেজি। শুধু এটুকু তথ্য দিয়েই তো গোলমরিচ চাষ করা যাবে না। তার জন্য আজ আমরা এসেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কল্যাণীতে গোলমরিচ চাষের প্লটে। আমার সঙ্গে থাকবেন একজন প্রফেসর, যিনি দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে এই গোলমরিচ চাষের সঙ্গে যুক্ত আছেন এবং এই গোলমরিচ চাষ কিভাবে করতে হয়, 1 বিঘা জমিতে কতগুলো গাছ বসাতে হবে, কতদিনের মাথায় প্রথম প্রোডাকশন আসবে, হারভেস্ট কি করে করব, বাজারে কিভাবে বিক্রি করব এবং এই চাষের পদ্ধতি কি, পুরো তথ্যই দেব আজকের এই ভিডিওতে। আমাদের সঙ্গে ভিডিওতে থাকুন। চলুন প্রফেসরের সঙ্গে আমরা পরিচয় করে নিই। আমি অধ্যাপক দীপক ঘোষ, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে মশলা বলে একটা বিভাগ আছে, সেখানকার অধ্যাপক। এবং ভারত সরকারের একটা প্রকল্প চলে মশলার উপরে, MID স্পাইস বলি আমরা, আর যেটার হেডকোয়ার্টার কালিকাট। সেই কালিকাটের আন্ডারে আমাদের এখানে মশলা চাষ নিয়ে বিভিন্ন গবেষণা এবং চাষি ভাইদের মধ্যে প্রশিক্ষণ ইত্যাদি হয়ে থাকে, সেই প্রকল্পের অন্তর্গত। স্যার, প্রথমেই আমরা গোলমরিচ চাষ সম্পর্কে জানতে চাইব যে পশ্চিমবঙ্গে এই গোলমরিচ চাষ কতটা সফলতার সঙ্গে করা সম্ভব। গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে কিং অফ স্পাইস বলে। কেন বলে? যে পরিমাণ স্পাইস বিদেশে এক্সপোর্ট হয় তার মেজরিটি ফরেন এক্সচেঞ্জ ব্ল্যাক পেপার থেকে আসে। ওই জন্য একে আমরা কালো সোনা বা মশলার রাজা বলে থাকি। ইভেন আপনি শুনে আশ্চর্য হবেন যে এগ্রিকালচারের যে কমোডিটি এক্সপোর্ট হয় বিদেশে, তার মধ্যে এই সমগ্র মশলা 3 নম্বর পজিশনে আছে। এবং ইভেন এটা মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে আছে, মিনিস্ট্রি অফ এগ্রিকালচারে নেই। আচ্ছা, স্পাইস বোর্ড যেটা মিনিস্ট্রি অফ কমার্স, ওরা বিদেশে এক্সপোর্টটা ডিলিং করে। গোলমরিচ আমরা প্রধানত দেখে এসেছি কেরলের দিকে বেশি হচ্ছে, যে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এর সেইভাবে কোনো বিস্তার লাভ দেখিনি। বর্তমানে এইটা কি কমার্শিয়ালি করা সম্ভব পশ্চিমবঙ্গে? 100% সম্ভব। আমরা গোলমরিচ নিয়ে গত 10-15 বছর ধরে কাজ করে যাচ্ছি। আমাদের ফিল্ডে ঠিকঠাক প্রোডাকশন হচ্ছে এবং কিছু চাষি ভাইদের চারা দেওয়া হয়েছিল, সেখানেও হচ্ছে। এর পাতাটা দেখলেই আপনারা দেখবেন পানের যে পাতা সেরকমই পাতা, মানে পান যে প্রজাতি পাইপারেসি ফ্যামিলি, এই গোলমরিচ হচ্ছে পাইপারেসি ফ্যামিলির গাছ। তো মানে পান চাষ যেখানে সম্ভব সেখানেই গোলমরিচ চাষ সম্ভব। এটার জন্য আলাদা কোনো যত্ন, আলাদা কোনো পরিচর্যা লাগবে না, খালি অবলম্বনটা লাগবে। তো এই হিসেবে এই ক্রপটা খুব ভালো ফিট করবে এই সমস্ত ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। আমি যদি 1 বিঘা জমিতে এটাকে কমার্শিয়াল ভাবেই করি, তাহলে কতটা ডিসটেন্স দেওয়াটা ঠিক? আপনি 6 ফিট ডিসটেন্স দিন, এতে করে 1 বিঘা জমিতে প্রায় 300 গাছ ধরে যাবে। ঠিক, একটা ভালো আয়ের রাস্তা হবে। এবার 300 গাছের একটা ক্যালকুলেশন যদি আমাদের একটু দেন। 300 গাছ আপনার যদি বাইরে থেকে চারা কিনে লাগাতে হয়, চারা মোটামুটি 40 টাকা পিস পড়বে। আচ্ছা, তো 300 চারার দাম ধরুন 3-4 12,000 টাকা হলো। আচ্ছা, এবার একটা গাছ পিছু আমার 1 কেজি করে ভার্মি লাগবে বা কিছু জৈব সার লাগবে। এই হিসেবে একটা হিসেব করলে দেখা যাবে প্রায় ওটা 5,000 টাকা দাঁড়াচ্ছে। আচ্ছা, এবং কিছু লেবার টেবার খরচ আছে, সেগুলো 5,000। আর কেমিক্যাল যদি কোনো স্প্রে করতে হয় সেই হিসেবে আরো 2-3 হাজার। তো এইভাবে টোটাল একটা খরচ তো আগে থেকে অত স্পেসিফিক বলা যায় না, মোটামুটি 25,000-এর মধ্যে ফার্স্ট ইয়ারে খরচ, 1 বিঘা ইনভেস্টমেন্ট একদম ফার্স্ট ইয়ারে। এবার সেকেন্ড ইয়ার থেকে ইনভেস্টমেন্টটা আরো কমে যাবে। সেকেন্ড ইয়ারে চারার দাম কমে যাচ্ছে, গর্ত কেটে গাছ লাগানো খরচ কমে যাচ্ছে, ওটা অর্ধেক। তার মানে শুধু লেবার খরচা আর স্প্রে খরচা, এই দুটো, জৈব সার, ওটা 10-12 হাজারে মিটে যাবে। বছরে কোনো খরচ নেই, এরকম 10-12 হাজার, মানে প্রত্যেক বছরই 10-12 হাজার করে খরচা হতে থাকবে। হ্যাঁ। প্রথম প্রোডাকশন গোলমরিচে কবে থেকে আসতে শুরু হবে? তো এই 4 বছরে আমাদের প্রায় 60,000 মতো 1 বিঘা জমিতে খরচা আছে। ঠিক আছে, এবার 5ম বছর থেকে আমাদের ফল আসা শুরু হয়ে যাবে। ওকে, এবং 5ম বছর অব্দি ওয়েট করে যদি কেউ ভাবে হতাশ হয়ে গেলে হবে না। এই গাছটা কিন্তু বাঁচে 25 বছর, সুতরাং আমরা আরো বাকি 20 বছর তো রিটার্ন পাবো। মানে এর শৈশব কাটে 5 বছরে, এবং এখান থেকে 25 বছর পর্যন্ত সে প্রোডাকশন দিতেই থাকবে। তার মানে এটাকে লং টার্ম ক্রপ হিসেবে ধরা যেতে পারে। এইবার আমি প্রথম বছরের প্রোডাকশন কতটা পাবো? প্রথম বছরে একটা গাছে এভারেজ 1 কেজি করে পাবো। আচ্ছা, প্রত্যেকটা গাছে। তাহলে ধরুন 300টা যদি 1 বিঘে গাছ থাকে, মানে 300 কেজি, 300 কেজি মতো প্রোডাকশন পাবো। ওকে। দ্বিতীয় বছরে? দ্বিতীয় বছরে আস্তে আস্তে ওটা বাড়বে। হ্যাঁ, প্রপার প্রোডাকশন একটা গাছের কত কিলো পর্যন্ত সম্ভব?
এটা 7-8 বছর 10 বছর বয়স হলে প্রত্যেক গাছ থেকে আমরা 15 কেজি করে ফল পাবো, কাঁচা ফল। কাঁচা ফল 15 কেজি। 15 কেজি। আচ্ছা, আর এটার পোটেনশিয়াল আছে সাউথ ইন্ডিয়াতে 32 কেজি, 35 কেজি, 40 কেজি অব্দি একটা গাছে। তা আমরাও যদি ভালো করে চাষি ভাইরা শিখে যত্নআত্তি বা পরিচর্যা ঠিকভাবে শেখেন, পরবর্তীতে 20 কেজি অব্দি ইল্ড বাড়তে পারে। 20 কেজি পর্যন্ত একটা গাছ একটা গাছে কাঁচা প্রোডাকশন দিতে পারে। ড্রাই করে কত কিলো আসবে? ড্রাই করে আমরা 4:1 রেশিওতে পাই মোটামুটি। 4 কিলোতে 1 কিলো, 1 কিলো মানে 4-5 20, মানে 5 কিলো একটা গাছ প্রোডাকশন দিতে পারে। বাহ, আজকের দিনে এই গোলমরিচ বিক্রি করে কত টাকা রোজগার করতে পারে একটা গাছ থেকে? আমরা ছোট যে হিসেবটা বলছিলাম, ধরুন 300 গাছে আমরা 2 কেজি করে ফলন পেয়েছি। Dry? শুরুতে ড্রাই কম করেই বললাম 2 কেজি। তো তাহলে আমাদের হলো 600 কেজি। ঠিক 600 কেজি। এবার বাজার দর কমপক্ষে 700 টাকা পাবেই। খোলা বাজারে এটা 1500 টাকা কেজি আছে, পাইকারি বাজারে ধরে নিলাম 700 টাকা। মানে আপনি হাফ দাম বলছেন, যেটাই থাকে খুচরোতে। তাহলে এটা বাড়তে পারে, আমি মিনিমাম বলছি। তাহলে 300 গাছে 2 কিলো করে হলে 600 কিলো প্রোডাকশন। এর সঙ্গে 700 টাকা করে কেজি, তাহলে 6-7-42, 4,20,000 টাকা। 4,20,000। আর আমি বছরে 12,000 টাকা করে আপনার এখানে মেইনটেনেন্স খরচা বলছেন। তার মানে আমি 12,000 আর ফল পাড়ার জন্য হারভেস্টিং এর লেবার খরচা, সেটা নিয়ে 25,000 আমি খরচা ধরি। এটা সম্পূর্ণ বিনা খরচে, কম খরচে একটা সাথী ফসল হিসেবে এক্সট্রা আয় দিচ্ছে আপনাকে। মানে এক্সট্রা 1 বিঘা জমি থেকে 4 লক্ষ টাকা এক্সট্রা। এই গোলমরিচ চাষের জন্য আদর্শ মাটি এবং আদর্শ জলবায়ু কি? আমাদের এখানকার যে বেলে দোআঁশ মাটি, সেখানেই সবচেয়ে ভালো হবে। গাছের গোড়ায় জল জমা সহ্য করতে পারে না, তাহলে বৃষ্টি হবে 200 সেন্টিমিটার মতো বৃষ্টিপাত লাগবে। যেহেতু দক্ষিণ ভারতে বৃষ্টি বেশি, এখানে ওরকম বৃষ্টি আছে আমাদের। তো ওই বৃষ্টি আর আমাদের যে মাটি, পান চাষের এলাকাগুলো যে বললেন, একদম ঠিকঠাক হবে, অসুবিধা কিছু নেই। তাপমাত্রা কত পর্যন্ত সহ্য করতে পারে? তাপমাত্রা মোটামুটি 40 ডিগ্রি অবধি নিতে পারে। আর সর্বনিম্ন? সর্বনিম্ন 20 ডিগ্রি। আমাদের এখানে এই শীতকালে যেরকম 8-10 ডিগ্রি টেম্পারেচার চলে আসে, তাতে গাছের কোনো ক্ষতি আসবে না তো? গাছের ক্ষতি হয় না। আমাদের ফলের সময় টেম্পারেচারটা বেশি ইম্পর্টেন্ট। তো যে সময় ফল হয়, আমাদের গরমকালে ফুল আসে, বর্ষায় ফল হয়, ওই সময় ফুল ফলের যে টেম্পারেচার লাগে ওটা ঠিকঠাক থাকে। গাছ লাগানো থেকে স্টেপ বাই স্টেপ এবার আমি একটু জানতে চাইবো, কিভাবে 4 বছরের পরিচর্যাটা কেমন হবে? তো আমরা গোলমরিচের চারা বীজ থেকে করি না, আমরা গোলমরিচ গাছের ডাল কেটেই চারা তৈরি করতে হয়। সেই চারা আমাদের কাছেও পাওয়া যাবে বা বাইরে যে কোনো নার্সারিতে পাওয়া যাবে। তো চারা হচ্ছে 1 ফুট হাইটের চারা হলে খুব ভালো, এরকম প্যাকেট করা চারা নিতে হবে। চারা নেওয়ার পরে এই একটা নিচে 30 সেন্টিমিটার বা 1 ফুট ইন্টু 1 ফুট ইন্টু 1 ফুট 1 কিউবিক ফিটে গর্ত করে সেখানে আমরা 1 কেজি ভার্মি কম্পোস্ট এবং কিছু গোবর সার ইত্যাদি অর্গানিক মিশিয়ে দেবো, তার মধ্যে লাগাতে হবে। এবং একদম গাছের গোড়া নয়, গাছের গোড়া থেকে 2 ফুট মতো দূরে আমরা গাছটা লাগাবো। এবং লাগানোর পরে হচ্ছে গিয়ে খুব ভালো করে গোড়াটা একটু উঁচু করে বেঁধে দিতে হবে, নাহলে জল জমলে কিন্তু চারা পচে যেতে পারে। এবার গাছটা বাড়তে থাকবে। প্রথম বছরে আর কোনো পরিচর্যার দরকার নেই, গাছটা বাড়তে থাকবে, আমরা আগেই দেবো, আস্তে আস্তে গাছে উঠে যাবে। তো দ্বিতীয় তৃতীয় বছর অবধি গাছে উঠতে থাকবে। চতুর্থ বছরে পুরো এরকম ঝাড় হয়ে যাবে, পঞ্চম ষষ্ঠ বছরে আরও বড় ঝাড় হবে। তো প্রত্যেক বছরই আমরা বর্ষার আগে একবার এবং বর্ষার পরে একবার জৈব সার যোগ করব। জৈব সার 500 গ্রাম করে ভার্মি এবং গোবর সার বা খোল কিছু মিশিয়ে দেবো। আর যদি রাসায়নিক সার বলি, প্রত্যেক গাছে 140 গ্রাম নাইট্রোজেন, 100 গ্রাম ফসফেট এবং 140 গ্রাম নাইট্রোজেন হিসেবে দিতে হবে। সেটা বড় গাছে। তো ছোট গাছে আমি রাসায়নিক বলছিই না, যখন অনেক ফলন শুরু হবে পঞ্চম ষষ্ঠ বছর থেকে রাসায়নিক দিতে বলবো। পাতা খাওয়াটা পোকা লাগতে পারে, সেটা বিরাট কোনো সমস্যা নয়। এর রোগটাই হচ্ছে সমস্যা, গাছের পাতায় কিছু পচা রোগ লাগে, পানে যেরকম রোগ লাগে, পাতা পচা। তো সেগুলো আমরা প্রথমে বর্ধ মিশ্রণ বা ইত্যাদি দিয়ে স্প্রে করে কন্ট্রোল করার চেষ্টা করব। যদি সেভাবে কন্ট্রোল না হয় আমরা রাসায়নিকে যাব। রাসায়নিকে কপার ফাঙ্গিসাইড যেমন ব্লাইটক্স 4 লিটার প্রতি গ্রাম জলে দিয়ে আমরা স্প্রে করব। গোড়ায় যদি বেশি জল জমে যায়, তখন আমরা গোড়ায় একটু ব্লাইটক্স ড্রেঞ্চিং করে দেবো, জলে গুলে ঝাড়ি করে দিয়ে দেবো। আমাদের ফুল আসতে বা ফল হতে এটা 4 বছরের পরে, পঞ্চম বছর থেকে এরকম ফুল আসবে। ফুলটা আসে হচ্ছে আমাদের মে মাস নাগাদ ফুল আসে, গরমের সময়। এবার সেটা জুন জুলাই মাসে ফল ধরে যাবে আস্তে আস্তে, এখনও কিছু ফল ধরে রয়েছে। তারপর জুলাই মাস থেকে এটা অক্টোবর নভেম্বর অবধি ফলটা ম্যাচিওর হবে। ডিসেম্বরে গিয়ে আমরা ফলটাকে পেড়ে নেব। প্রসেসিং করার পদ্ধতি সেটা আমি সংক্ষেপে বলি। একটা গাছ থেকে ফুল তোলার মতো এরকম করে আমরা প্রত্যেকটা ফল পেড়ে নেব। প্রত্যেক পাতার গোড়ায় দেখবেন এরকম করে একটা করে ফল হয়েছে, তাহলে যত পাতা তত ফল হবে। হ্যাঁ,
এবং জাত হিসেবে ফলটা লম্বা বা ছোট হয়। প্রত্যেক গাছে এইভাবে কাঁচা গোলমরিচ আমরা প্রায় 10 কেজি পারতে পারবো পঞ্চম ষষ্ঠ বছরে। তো 10 কেজি গোলমরিচকে আমরা যদি ড্রাই করি 2-2.5 কেজি শুকনো গোলমরিচ পাওয়া যাবে। 4:1 রিকভারি রেট আমি বলেছি। তো সেই শুকনো করার আগে পাড়ার পরে ফলগুলোকে আমরা একটু গরম জলে ব্লাঞ্চিং করব। 1 মিনিট ব্লাঞ্চিং করতে হয়, মানে ওর যে এনজাইম আছে সেটাকে নষ্ট করে দেবো, তাহলে ফাঙ্গাস বা ধুলোবালি এগুলো চলে যাবে। সেটাকে 10-15 দিন ওপেন সানশাইনে শুকিয়ে নেবো। শুকিয়ে নিলে একদম কমার্শিয়াল গোলমরিচ হয়ে যায় এবং তার যে স্বাদ গন্ধ সেটা খুব সুন্দর। রোদে শুকনো করলে গন্ধ বা স্বাদটাও বেশি ভালো থাকে। তো আপনারা জানেন যে গোলমরিচ একটা সাউথ ইন্ডিয়ান ফসল, তো ওখানে এক একটা গাছে ওরা প্রায় 32 কেজি, 35 কেজি, 40 কেজি অবধি ইল্ড তোলে। আমাদের এখানে পশ্চিমবঙ্গে আমি যেটা 10 কেজি বললাম সেটা শুরুর দিকে থাকবে, পরে গাছপালা যদি আরও বড় হয়, ঝোপঝাড়টা বেশি হয়, তখন আমরা একটা ঝাড় থেকে 20 কেজি 22 কেজি অবধিও পাওয়া যায় কাঁচা গোলমরিচ। তো সেই 22 কেজি বা 20 কেজি শুকনো করলে আমরা প্রায় 4-5 কেজি শুকনো গোলমরিচ পাওয়া যাবে। তো এই শুকনো গোলমরিচের দাম তখন লাভের পরিমাণটা আরও বাড়তে থাকবে। তো এইভাবে দেখা যায় যে গোলমরিচটা অন্য ক্রপের মতো অত পরিচর্যা লাগে না বা অত দৃষ্টি আকর্ষণ করতে হয় না, কিন্তু এ অন্যের উপরে অবলম্বন করে একটা নিজে আলাদাভাবে এক্সট্রা ইনকাম দিচ্ছে এবং এ কিন্তু ওই মেন গাছটা কোনো ক্ষতি করবে না। আমরা গবেষণা করে দেখেছি, আমরা বেশ কয়েক বছর ধরে মাল্টি স্টোরি টায়ার সিস্টেম ক্রপিংয়ে দেখেছি গোলমরিচ গাছটা শুধু ওকে ধরে থাকার জন্য উঠছে। হ্যাঁ, ওর থেকে কোনো খাবার আলাদা করে নেবে না, ওর খাবারটা মাটি থেকেই নিচ্ছে। এবার একটা প্রশ্ন আসতে পারে, আমরা মাচাতে চাষ করলে তো বেশি ভালো হতো, আরও অনেক বেশি করা যেত, গাছে কেন? তো এটার একটা ব্যাখ্যা আছে। এটা ব্যাখ্যা হচ্ছে যে গোলমরিচের যে ফুলগুলো আছে দেখবেন সব নিচের দিকে ঝুলে আছে এবং ফুলগুলো দেখতে খুব একটা সুন্দর নয়, রং বা গন্ধ তেমন কিছু নেই। এর পলিনেশনটা বৃষ্টির জলে হয়। তো বৃষ্টির জলে পলিনেশন হয় বলে এরকম খাড়া গাছে লাগাতে হয়। বৃষ্টি পড়বে, পলিনেশন হবে, যত ভালো পলিনেশন হবে তত ফল ধরবে একটা শুঁটিতে। তো সেই জন্যই খাড়া গাছে লাগালে খুব সুবিধা হয়। এর পলিনেশনের জন্য মৌমাছি বা কীট পতঙ্গের প্রয়োজন নেই, না, বৃষ্টি এটা বৃষ্টির জলেই পলিনেশন হবে। বাহ! তো এই গোলমরিচ গাছ যেহেতু লতা জাতীয় গাছ, এটা তো ধীরে ধীরে গাছের মাথা পর্যন্ত বাড়তে থাকছে, তাহলে আমি উপরে উঠে হারভেস্ট করব কি করে এটা? একদমই খুব ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন। তো আমাদের সাউথ ইন্ডিয়ায় কিন্তু এরকম জঙ্গলই লাগানো হয়, উঁচু অবধি বেড়ে যায়। তারা কি করে, আমাদের এখানে তাল গাছে ওঠার যে বাঁশ আছে, বড় তাল গাছে ওঠে, সেরকম লোহা স্ট্রাকচার বানিয়ে ওপর অবধি নেয়। ঠিক আছে, ওটা একটা প্রসেস। যদি আমরা ওপর অবধি বাড়তে দিই, এবার যদি আমরা একটা প্রসেস বলছি, নারকেল গাছ বা সুপারি গাছে লাগিয়েছি, আমাদের ওপরে ফলটা পাড়তে হবে, নারকেলের ফলটা পাড়তে হবে। তো সেক্ষেত্রে আমরা 20-25 ফুটে বেশি এটাকে বাড়তে দিই না। আমরা ওই পর্যন্ত একটা ছোট মই বানিয়ে বাকি গাছটা, নারকেল গাছটা লোকে এমনি উঠবে বা মেশিন দিয়ে উঠবে, আর এইটুকু মই দিয়ে উঠবে। তো এই 25 ফুটের বা 20 ফুটের উপরে যখন চলে যাবে, আমরা ওপরটা কেটে নেব, কেটে নামিয়ে নেব। যত ওপরটা কাটা হবে নিচে থেকে ঝোপঝাড় পুরো বেশি হবে আরও। হ্যাঁ, পুরো আমরা জানি অ্যাপিক্যাল ডমিনেন্সটা নষ্ট হয়ে যাবে, তাহলে পরে সাইড ব্রাঞ্চিং বেশি হবে। তো এক্ষেত্রে ওপরে যেগুলো কেটে দিলাম এগুলো নষ্টও হবে না, গোটা বরঞ্চ একটা বাড়তি আয়ের রাস্তা হয়ে যাবে। আমরা ওপরটা কেটে দিয়ে এত বিরাট পরিমাণ লতা পেয়ে যাব, বা যেটা দিয়ে আমরা কাটিং করে সেখান থেকে 500,000 চারা বেরিয়ে যেতে পারে। সেই চারা দিয়ে আবার একটা মানে আয়ের রাস্তা হতে পারে। আচ্ছা, মানে আমি একটা গাছ ম্যাচিওর হয়ে যাওয়ার পর সেখান থেকে আমি কাটিং করে সেটা চারা বানাতে পারি, এবং 500 থেকে 1000 পিস চারা হবে একটা গাছ থেকে। গোটা বাগানে কাটিং মিলে আমি 1 লাখ টাকার কাছাকাছি হয়ে যাবে প্রায়। বাপরে বাপ! মানে এটাও আমাকে একটা এক্সট্রা আয় দিল ফলের পাশাপাশি। এবং গোলমরিচ যেহেতু নতুন ফসল পশ্চিমবঙ্গে এবং ইন্টিগ্রেটেড ফার্মিং আসছে, চারার প্রচুর ডিমান্ড হবে, গভর্নমেন্টের ডিমান্ড হয়, নর্থ ইস্টে গোলমরিচের প্রচুর ডিমান্ড থাকে, ওখান থেকে রিকোয়ারমেন্ট আসে। পশ্চিমবঙ্গের ভবিষ্যতে গোলমরিচ চাষ কতটা ভূমিকা রাখতে পারে? তো আমাদের মাল্টি স্টোরেজ ক্রপিং বা ইন্টিগ্রেটেড ফার্মিংয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে গোলমরিচ একটা আদর্শ ফসল। আমরা 10 হেক্টর জমি এক লপ্তে পাবো না যে সেখানে বিরাট কোনো কমার্শিয়াল চাষ করবো। আমাদের ছোট ছোট চাষের ইউনিট, সেখানে বিভিন্ন হর্টিকালচারাল ক্রপ, তার সঙ্গে ফিশারিজ, গোটারি, এই সমস্ত করে ইন্টিগ্রেটেড সিস্টেমই আসতে হবে। সেটাই গোলমরিচ খুব সহায়তা করে। এই গোলমরিচ গাছের নিচে আমরা দেখতে পাচ্ছি হলুদ, এখানে হলুদ লাগানো হয়েছে। তাহলে ইন্টিগ্রেটেড ফার্মিং এ হলুদ, গোলমরিচ এবং আমি যে ফল গাছটা লাগাবো সেইটা আমি একই জায়গায়, যেটা আমরা গাছ লাগিয়েছি এটা ফরেস্ট্রি গাছ, এর টিম্বার ভ্যালু আছে, একবারে শেষে পাওয়া যাবে। আর এটা যদি ফলের গাছ হয় রেগুলার বেসিসে রিটার্ন পাওয়া যাবে। তার মানে আমি ফল থেকে রোজগার পাবো, গোলমরিচ থেকে রোজগার পাবো, আমার মাটিতে যে হলুদ লাগানো আছে সেখান থেকে রোজগার পাবো। দাদা একাঙ্গি সবই হবে নিচে। এই গোলমরিচের চাষ যে প্রায় 4 বছরের প্রোডাকশন আসছে, বা 5 বছরের মাথায় প্রথম হারভেস্ট হচ্ছে, এই টাইমটা কোনোভাবে কি কমানো সম্ভব?
হ্যাঁ অবশ্যই, হ্যাঁ তার জন্য আমরা এই গাছটা উদাহরণ দিতে পারি। আচ্ছা এটাকে আমরা টেকনিক্যালি বুশ পিপার বলি, বাংলায় আচ্ছা। বললে টবে গোলমরিচ চাষ। ঠিক আচ্ছা আছে? এতে আমরা সময় একদম সেকেন্ড ইয়ার থেকে এতে আমরা ফল পেয়ে যাব। মানে প্রথম বছর গাছ লাগাবো, দ্বিতীয় বছরই ফল পাবো। প্রথম বছরে কি রকম প্রোডাকশন আসবে টবে? প্রথম বছর তো আমরা লাগাচ্ছি, বাড়তে থাকবে। ঠিক। দ্বিতীয় বছর থেকে আমরা প্রোডাকশন পাবো। যতটা ঝোপের সাইজ হবে, আমি বলেছি একটা রাফ ক্যালকুলেশন, যেরকম পাতা অতগুলোই প্রায় ফল হয়। ঠিক। তো এই হিসেবে দেখা যায় তৃতীয় বছর থেকে আমরা প্রায় 400 গ্রাম করে একটা টবে গোলমরিচ পেয়ে যাবো। মানে শুকনো গোলমরিচ চাষ। বা 400 গ্রাম 500 গ্রাম এক একটা টবে চলে আসবে। এই টবটা মিনিমাম 1200 থেকে 1500 টাকা দামে বিক্রি হয়। মানে 1200 টাকা বা 1500 টাকায় আমি ইনভেস্ট করে 25 বছর বা 20 বছর ধরে আমি গোলমরিচ পেতে পারি। গোলমরিচ পাচ্ছি, ওটা এক্সট্রা পাচ্ছি। কেউ যদি এটাকে পেশা হিসেবে বনসাই আকারে নিতে চান, বনসাই বিক্রি করে যেরকম লাভ হয়, সেটা তো অনেক টাইম লাগে। বনসাই 10-15 বছর আগে তৈরি হয় না। ঠিক। তো এটা আমার 2-3 বছরে সুন্দর বনসাই গোলমরিচ তৈরি হয়ে যাবে। তার পাশাপাশি কি সে চারার ব্যবসা করতে পারে এটা থেকে, চারার যেটা ব্যবসা এক্সট্রা হবে করতে সেটা কাটিং করে? এই চারা, এই ডালগুলো আমরা কেটে যখন লাগাবো, এগুলো থেকে বুশ পিপারই তৈরি হবে, কারণ এগুলো ফ্রুটিং ব্রাঞ্চ। আচ্ছা, তার মানে এটাই পরের বছর আবার এক বছর আগে পরের বছর আবার ফল চলে আসবে। বাহ। এবং সেই চারা মিনিমাম 150-200 টাকা দামে বিক্রি হয়, এই বুশ পিপারের চারা। আর এরকম পট দিয়ে রেডি করে দেবো 1000-1200। এটা কিন্তু একটা নতুন আয়ের দিক আমাদের পশ্চিমবঙ্গে হতে পারে এই গোলমরিচ চাষ। তো সেই কারণে আমাদের কাছে বহু এনকোয়ারি এসেছে যে ইন্টিগ্রেটেড ফার্মিং এর একটা ট্রেনিং যদি কোথাও পাওয়া যায়, শেখা যদি যায় এবং তার যদি ইন্টার্নশিপ হয়, তাহলে আমাদের ভীষণ উপকার হয়। আমরা ইন্টিগ্রেটেড ফার্মিং কমার্শিয়ালি করতে চাইছি। তো তার জন্যই এগ্রিকালচার ডায়েরি 2026-এ একটি নতুন পদক্ষেপ নিল। তারা ইন্টিগ্রেটেড ফার্মিং এর উপরে 3 থেকে 4 দিনের একটি ট্রেনিং অর্গানাইজ করেছে এবং সেই ট্রেনিং এর পর আপনার প্রজেক্ট কিভাবে হবে তার জন্য তারা সাপোর্ট প্রোভাইড করছে এবং তার পাশাপাশি আপনারা আপনাদের প্রজেক্টের কিভাবে প্রোডাকশন করবেন তার এক্সপার্ট সাপোর্ট লাগবে সেটাও প্রোভাইড করা হবে এবং কোথা থেকে আপনারা বেস্ট প্ল্যান পাবেন একদম সঠিক দামে, সব থেকে কম দামে, সেটারও সাপোর্ট দেওয়া হবে এবং তার পাশাপাশি আপনার প্রজেক্টের প্রোডাকশন সেলিং এর পার্টেও সহায়তা করা হবে। তো যারা ইন্টিগ্রেটেড ফার্মিং এর উপরে ট্রেনিং নিতে চান, তারা ডেসক্রিপশন বা কমেন্টে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং আপনার ইন্টিগ্রেটেড ফার্মিং খুব সাকসেসফুল করার জন্য আমাদের যারা এক্সপার্ট রয়েছেন, বিভিন্ন ইউনিভার্সিটির এক্সপার্ট, বিভিন্ন প্র্যাকটিক্যাল ফিল্ডে 10 থেকে 12 বছর ধরে যারা কাজ করছে, সেই সমস্ত এক্সপার্ট আপনাদের সহায়তা করার চেষ্টা করবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।